নমস্কার বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি আমেরিকান হরর মুভি দ্য ইভিল। কাহিনী শুরুতে এখানে দেখানো হতে থাকে স্যাম বলে একজন ব্যক্তি এখানে প্রফেশনে কেয়ারটেকার হয় একটা বড় বাড়িতে এসেছে, যেখানে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কারণ কিছু নতুন ব্যক্তি এখানে আসতে চলেছে। এই বাড়িটি হচ্ছে এমিলিও ভার্গাসের। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার জন্য সাফ সাফাই হওয়া খুব দরকারি হয়ে উঠেছে। একটা কাপল এই বাড়িটাকে এখানে তারা নতুন ভাবে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি করতে চাইছে। দুজনে এখানে ডাক্তার, একজনের নাম হচ্ছে জেসি আর্নল্ড, অন্যজনের নাম হচ্ছে ক্যারোলিন আর্নল্ড। এরা দুজনে এখানে স্বামী স্ত্রী। এদিকে স্যামের কথাবার্তা শুনে বোঝা যায় যে সে একদমই বিরক্ত এখানে আসার জন্য। বলতে থাকে তার নিজের বয়স হয়েছে আর সেরকম এই বাড়িটারও। এখানে আসার এটাকে মূর্খতা ছাড়া আর কিছু বলা যায় না। তো বড় বাড়িটা ডেলি এসে এখন তাকে পরিষ্কার করতে হবে। কিছু নতুন লোকজন এখানে আসছে। তারপরে স্যাম এখানে ঘর পরিষ্কার করা শুরু করে দেয়। ঘর পরিষ্কার করতে করতে হঠাৎই সে কিছু আওয়াজ পায় না। জিনিসপত্র এদিক ওদিক শিফট করা হচ্ছে। মনে হতে থাকে বাড়িতে হয়তো সে একা নেই, অন্য কেউ আছে। সে কে আর কথাটা বারবার জিজ্ঞেস করতে করতে এগোতে থাকি। থাকুক না কেন তার সামনে আসতে বলে। এরকম করে করে বেসমেন্টের মতো একটা জায়গায় সে পৌঁছে যেতে থাকে। হয়তো দুষ্টু বাচ্চারা খেলা করতে করতে ভেতরে চলে এসেছে। তো বেসমেন্টে গিয়ে হঠাৎই একটা জায়গার দরজা খুলল। প্রথমে একটু ভয় পায়, কিন্তু তারপর বলতে থাকে কিছুই নেই। হঠাৎ করে কোথা থেকে তার গায়ে আগুন লেগে যায় আর সে পুরো নিঃশেষ হয়ে যায়। এদিকে দৃশ্যে এখানে দেখানো হতে থাকে এর মধ্যে করে মিস্টার জেসি, মিস্টার ডেকার আর ক্যারোলিন এরা তিনজনে মিলে বাড়িটার দিকে আসছে। তো ডেকার এখানে তাদের ব্রোকার হয়েছে। তো ডেকার বলতে থাকে একটু বেশি সময় লাগলো, কিন্তু তারা এখানে পৌঁছে গেছে। পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। রিগোফলা ব্যক্তি জেসি আর্নল্ড জিজ্ঞেস করতে থাকে মিস্টার ডেকারকে যে সমস্যাটা কোথায় হচ্ছে। তোর এখানে মিস্টার ডেকার বলতে থাকে তারা যে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি করতে চাই, এটা খুবই ভালো কথা, কিন্তু বোর্ডের সদস্যদের মাথায় কিছু প্রশ্ন এসেছে। এইসব কাজের জন্য তাদের লং টাইম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। এই ড্রাগ পুনর্বাসন সেন্টার খুব লাভদায়ী হবে এটাই তাদের মনে হয়। এখানে তাদের যে ফাউন্ডেশন আছে সেটা একদমই নতুন। মেম্বাররা ঠিক করেছে যে খুবই সতর্ক দৃষ্টিকোণ থেকে নির্ণয় নেওয়া হবে। ডেকার এখানে আবার বলতে থাকে কিন্তু জেসির কাছে যদি কোনো অর্গানাইজ চার্চে বদ্ধতা অ্যাপ্রুভাল থাকে তাহলে জিনিসগুলো সহজ হয়ে যাবে। জেসি আর্নল্ড এখানে একজন নাস্তিক মানুষ। এখানে মিস ডেকারকে বলতে থাকে সংবদ্ধতা, সংগঠিত চার্চ যাবতীয় এগুলো মানুষের মনে সব থেকে বেশি পাখণ্ডিতা জন্ম দেয়, কারণ এগুলো পাখণ্ডিতার সাথেই চলে। ডেকার বলতে থাকে জেসি আর্নল্ডকে যে তার ওপিনিয়নটা খুবই স্ট্রং। জেসি আর্নল্ড এখানে বলতে থাকে যে উইক ওপিনিয়ন দিয়ে কোনো উদ্দেশ্য সাধন হয় না, এটা সত্যি। দিকে দৃশ্যে দেখানো হতে থাকে যে তারা বাড়ির মধ্যে চলে এসেছে। ডেকার এখানে কেয়ারটেকার স্যামসাম বলে ডাকতে থাকলেও এখানে কোনো দিক থেকেই কোনো সারা শব্দ পাওয়া যায় না। মধ্যে ঢুকে বোঝা যায় যে এখানে ইলেকট্রিসিটিও নেই। ডেকার এখানে দরজা জানলা ভালো করে খুলে দেয়। ডেকার এখানে দুজনকে বলতে থাকে যে এমিলিও ভার্গাস বলে ব্যক্তিটি এই বাড়িটি বানিয়েছিল, তো মোটামুটি তার বয়স যখন 30-এর মতো, 40-এর দোরগোড়ায়, তখন সে হয়তো মারা যায়। মোটামুটি তার 38তম জন্মদিনের পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে নিরুদ্দেশ এরকমটাও ধরা হয়। যাই ঘটনা ঘটে থাক সেটা গৃহযুদ্ধের আগে ঘটেছিল। পর কিছুদিন বন্ধ থাকার পর এই বাড়িটাকে এদের নাচের স্কুলের জন্য তৈরি করা হয়। কিছু রুমসও তখন কানেক্ট করা হয়। আর এই বড় জায়গাটা ছিল তাদের কিচেন। সি আর্নল্ড বলতে থাকে দেখার জায়গাটা তো খুবই সুন্দর আর খুবই আরামদায়ক মনে হচ্ছে। তো মেয়েদের সেই স্কুলটাও বন্ধ হয়ে যায়। পর থেকে কাউন্টির লোকেরা দীর্ঘদিন এই জায়গাটা দেখভাল করেছে। দুদিন পর্যন্ত এটিটি পুনর্বাসন লোকেরা তাকে সামলানোর দায়িত্ব নিয়েছে। ক্যারোলিন জিজ্ঞেস করে বসে ততদিন এই জায়গাটা ফাঁকা ছিল। তোর এখানে মিস্টার ডেকার বলতে থাকে যে তার অফিসের লোকেরা তাদের জানকারির জন্য যতটুকু ইনফরমেশন জোগাড় করতে পেরেছিল সেটুকুই সে জানে। তারপর তারা তিনজন মিলে এখানে ফার্স্ট ফ্লোরে চলে আসে। এখানে লোকেশনটা খুব সুন্দর লাগছিল, চারিদিকে প্রচুর হাওয়া দিচ্ছিল। ডেকার এখানে বলতে থাকে যে ভারতীয়রা যখন এখানে এসেছিল কিছু জিনিসপত্র আবিষ্কার করে সালফার হিটের গর্ত যেখান থেকে ভাপ বেরোয়, এই জায়গাটাকে তারা ভ্যালি অফ ডেভিলস এর নাম দিয়েছিল। তাদের এখানে এই অনুমানও ছিল যে এমিলিও ভার্গাস বড় ধরনের সালফারের গর্তের উপর এই বাড়িটি নির্মাণ করেছিল। এই বাড়ির নিচে হয়তো অনেক খনিজ আছে। সালফার হওয়ার জন্য সেখানটা গরম এবং ধোঁয়া বেরোয় প্রচুর। এখানে বলতে থাকে যে জায়গাটা ভীষণ সুন্দর, অদ্ভুত ভাবে অবতরণের মনে হয় জিনিসটাকে। জায়গাটা খুব বড়, কিন্তু তাদের এখানে অনেক কাজ করে। যে বলতে থাকে তাকে চিন্তা না করতে, কারণ তাদের ভলেন্টিয়ার্সরা, তাদের মেম্বার্সরা চলে আসছে এখানে। এখানে সাফ সাফাই আর বাকি কাজ ঠিকই করে দেবে। দিকে মিস্টার ডেকার আর সিজে দুজনে কথা বলে এগোতে থাকে। ক্যারোলিন একটু পেছনে পড়ে যায়। তখনই সে একটা মাঠে সাদা অবয়ব ফিগার দেখতে পায়। পরক্ষণে অন্যদিকে ফিরে তাকালে সেটা আর দেখতে পায় না। যে তারপর এখানে ক্যারোলিনকে ডেকে জিজ্ঞেস করতে থাকে কোনো কি সমস্যা হয়। বলতে থাকে না, সে একটু থেমে গেছিল। 13 ঘন্টা দিন হয়তো তার মাথার মধ্যে চাপ দিচ্ছে। এখানে তাদের কাজের চাপ এরকমই থাকে। এখানে মিস্টার ডেকারকে জিজ্ঞেস করে যে নিচে আরো কি আছে। ডেকার বলতে থাকে যে ড্রোন সম্বলিত আরো অনেক কিছু রুম,
জিজ্ঞেস করতে থাকে এই ঘর বাড়ি নিয়ে কিছু বিরোধের কথা সে বলছিল, সেগুলো কি। তো ডেকার এখানে বলতে থাকে যে এরকমটা সবসময় হয়, মানুষ যে কোনো কাজই করতে যাক না কেন পাশে লোকদের থেকে বিরোধ প্রচুর আসে। সময় তো আন্দোলনও হয়েছিল এই বাড়িটাকে শেষ করে দেওয়ার জন্য। তো এমিলিও ভার্গাসের হাউস হিস্টোরিক ল্যান্ডমার্ক রাখে। ক্যারোলিন এখানে মিস্টার ডেকারের থেকে ঘর নষ্ট করার কারণ জানতে চাই। ডেকার এখানে উত্তর দিতে থাকে যে আগেও কিছু লোক এখানে এসেছিল, বারবার এখানে বন্ধ হয়ে গেছে কিছু দুর্ঘটনার কারণে, আওয়াজের জন্য। সাধারণত একটু অস্বাভাবিক ভাবে হয়েছিল। সাধারণত মানুষের এইগুলোকে ওভার অ্যাক্টিভ ইমাজিনেশনই ধরা হয়। বাড়ির নিচে সালফার আছে বলে তাদের চিন্তা করতে হবে না। যখন নির্মাণ করা হয়েছিল তখনই জিনিসটা অনেকটা কমে গিয়েছিল। এটির লোকেরা, এটিটি পুনর্বাসনের লোকেরা তারপর দেখভাল করার পর থেকে সালফারের গর্তগুলোকে একদমই সিল করে দিয়েছে। ডেকার বলতে থাকে অনেকদিন ধরে কোনো ঘরবাড়ি যদি এরকম খালি থাকে তো এরকম গল্প গড়ে ওঠে, এটা খুবই স্বাভাবিক। দিকে দেখানো থাকে তারা যখন তিনজনে দাঁড়িয়ে কথা বলছে করে এই ঘরের ছাদের সিলিং থেকে কাঠ ভেঙে পরে এখানে সিজের ওপর। আর ক্যারোলিন ব্যস্ত হয়ে যায়, তাকে সামলাতে থাকে, বলতে থাকে ভয় পাওয়ার কিছু নেই আর তার কাছে ক্ষমাও চাইতে হয়, রক্তপাত হয়নি তার, মানে তো তাদেরও কোনো দোষ নেই। ক্যারোলিন এখানে চিন্তিত হয়ে যায় আর বলতে থাকে তার চোট লাগতে পারতো বড়। ক্যারোলিনকে চিন্তিত হতে দেখে সিজে তার একটু লেকফুল করতে থাকে। এখানে মিস্টার ডেকারকে বলতে থাকে যে একটা উপদেশ দিচ্ছে সে, কখনো সে যেন কোনো ডাক্তারকে বিবাহ না করে। ক্যারোলিন এখানে সামান্য অস্বস্তি আর লজ্জা বোধ করে সেখান থেকে চলে যায়। যে এখানে মিস্টার ডেকারকে বলতে থাকে তার এত শত গল্পর পরেও সে এখানে এগোতে রাজি বিষয়টা নিয়ে। ডেকার বলতে থাকে ঠিক আছে, সে তার এক কোম্পানিতে গিয়ে এর এগ্রিমেন্ট পেপার তৈরি করে নেবে, সাইন করে দিলেই হয়ে যাবে। এদিকে ক্যারোলিন বাড়ির মাঝখানে রাখা একটা মূর্তির সামনে যায়। মূর্তির নিচে প্লেটে কিছু লেখা ছিল। এটা এরকম ছিল যে যে এখানে আছে এখানে বেঁধে রাখা হয়েছে, কেউ যেন তাকে কোনোভাবে ডিস্টার্ব না করে বা বাঁধন মুক্ত না করে। এদিকে দৃশ্যে একটি ইউনিভার্সিটিতে দেখানো হতে থাকে প্রফেসর রেমন্ড তাদের সকল ছাত্রছাত্রীকে ফিজিক্স শেখাচ্ছে, বিদ্যুৎ এইসব সাবজেক্ট নিয়ে বোঝাচ্ছে। ফিজিক্স জিনিসটা মনোবিজ্ঞানের থেকে আলাদা। মোট কথায় তার সবকিছু পজিটিভিটি বোঝায়। আলো আর বিদ্যুতের কথা হল। শেষ হওয়ার পর সে এখানে বলতে থাকে তার আর বেশি দিন দেখতে হবে না, না তার বেশি কথা শুনতে হবে ছাত্রছাত্রী। সিঙ্গেল ইউনিভার্সিটিতে সে পিএইচডি চান্স পেয়ে গেছে। এটাও আশা করবে যে তার থেকে তার স্টুডেন্টরা ভালো কিছু শিখতে পেরেছে, ভবিষ্যতে এই জিনিসগুলোকে তারা উপযোগীও করে তুলবে। পরে এখানে দেখাতে থাকে যে এই প্রফেসরের নাম হচ্ছে প্রফেসর রেমন্ড, আর এখানে তার একজন ছাত্রীর সাথে সম্পর্ক আছে। ছাত্রীর নাম এখানে হচ্ছে লরি বেলভিন। যেহেতু তাদের ইউনিভার্সিটির গরমে ছুটি পড়তে চলে, এখানে লরিকে জানাতে ভোলে না যে তাদের এই গরমে ছুটির জন্য তাদের কাজের জায়গায় ডেকেছে। তারা এই গরমের মধ্যে কোনোভাবে বোর হবে না, ইন্ডিয়া সার্ভিস ভালো মতো দিতে পারবে। লরিকে এটাও বলতে থাকে ইউনিভার্সিটি ডিনকে বলে সে এখানে জন্য স্পেশাল পারমিশনও পারমিট করিয়ে দিয়েছে ভালো কাজ করার জন্য। তার একটু নাম ডাকও হবে। তারা আজকে রাতের জন্য ডেটিং এর কথা বলতে থাকে। এদিকে আবার দেখানো হতে থাকে সিজে আর ক্যারোলিন সেই বাড়িতে আবার চলে আসে। এখানে একজন কাজের লোকও এসেছে এখানে ইলেকট্রিসিটি দেখার বিষয়, কেবলস নিয়ে, যাতে এই জায়গাটা ভালো করে তৈরি করা যেতে পারে। বলতে থাকে তাহলে সেই জায়গাটার বিষয়ে কি ভাবে। ব্যক্তিটি বলে আর যাই হোক খুব একটা বেশি বড় না, এর থেকেও বড় জায়গায় সে কাজ করেছে। সে তাকে একটা খারাপ খবর দিতে চাইছে যে সামনে বড় ধরনের তুফান আসতে চলেছে। খবরে বলেছে বিল্ডিং এর ওপর থেকে জলের পাইপগুলো যেগুলো ড্রেনেজ সিস্টেমের জন্য ব্যবহার করা হবে এগুলো হয়তো এখন ফিক্স করা যেতে পারছে না। তারের বিষয় সেরকমই হচ্ছে। জিনিসপত্র এখন ঘরে তো রেখে যাচ্ছে, পরে আস্তে ধীরে কাজ করা শুরু করবে। তাদের এখানে একটু সমস্যা হতেই পারে। ক্যারোলিন এখানে জিনিসপত্র নিয়ে ঘরের ভেতরে গেলে আবার সেই ধোঁয়াটে অবয়ব ফিগার দেখতে পায়। পরে সে অন্যদিকে মাথা ঘোরালে একটা মূর্তি আর দিকে ঘুরেছে, সে এরকম কল্পনা করতে থাকে। ঘটনাটা ঘটেও সেরকম। উনি ঘরের মধ্যে এখানে সিজে চলে এলে ব্যস্ত হয়ে তাকে বলতে থাকে সে দেখেছে কিছু, সে জিনিসটা এখনো বুঝতে পারছে না ঠিকঠাক কি। মনে হয়েছে যে এই রাক্ষসের মূর্তিটা তার দিকে ঘুরে তাকিয়েছে। হেসে বলতে থাকে আলো শুধু আসছে ন্যাচারাল, দরজা জানলা দিয়ে তো আলো ছায়ার খেলা হতেই পারে। এখানে কম বেশি ভুল বুঝতেই পারে, কোনো বড় ব্যাপার না। এখানে বিষয়টাকে কল্পনা হিসেবেই ধরে নেয়। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে তাদের বাড়িতে আরো লোকজন চলে এসেছে। যে আর ক্যারোলিন তার এই বন্ধুদের ভলেন্টিয়ার সার্ভিসের জন্য ডেকেছে। একসাথে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টারও তৈরি করবে। যে ইলেকট্রিসিটির কাজ করতে এসেছে তার নাম জানা যায়, তার নাম এখানে ডুইট। এখানে সবাই একসাথে মঙ্গল বিনিময় করে। এটার বিষয়ে জানতে চাইলে সিজের থেকে সিজে জানা একটাই কারণ কেসটা অনেক সুন্দর আর সে দামের মধ্যে পেয়ে গেছে। পরে এখানে এক এক করে সকলের পরিচয় জানা যায়। সিজে সাথে সকলের পরিচয় করে দেয়। কালো পোশাক পরিহিত মহিলা ব্যক্তিটির নাম হচ্ছে ম্যারি হার্পার, আর তার পাশে যে দাঁড়িয়ে আছে মহিলা নাম এখানে ফেলিসিয়া অ্যালেন। পোশাক পরে মজাদার কৌতুকের এখানে এসেছে, সে এখানে হিসেবে তাদের সাথে কাজ করবে। ম্যারি হার্পার এখানে ডুইটকে আরো একজনের সাথে পরিচয় করে দেয়, তার পাপ্পি, তার নাম হচ্ছে কাইজার। এখানে জিজ্ঞেস করে তার বিশেষত্ব কি। হার্পার বলতে থাকে অন্যান্য কুকুরদের মতো সে কোনোভাবেই অ্যাগ্রেসিভ না, সারা জীবন ধরে দেখেছে সে খুবই শান্ত, ছাড়া কখনো চিৎকারও করে না। সে এখানে যখন কথা বলে তখন সবাই চুপ থাকে। কথাটা শুনে বলতে থাকে যে খুবই মজাদার পশু, তাকে নিয়ে মজা হবে। পরের দৃশ্যে এখানে দেখায় যে লরি বেলভিন আর রেমন্ডো চলে এসেছে। যে এখানে তাদের সাথেও বাকিদের পরিচয় করিয়ে দেন। জানায় যে লরি বেলভিন তার ছাত্র এবং তার সম্পর্ক আছে তার সাথে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে
থাকে যে সকলে মিলে এবার বসেছে কথা বলার জন্য। প্রথম তাদের কাজ হবে পুরো বাড়িটা সাফ সাফাই করা। কেয়ারটেকারকে দায়িত্ব দেওয়া ছিল স্যাম বলে, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কে কোন জায়গায় সাফ সাফাই করবে সেটা ভাগাভাগি করে নেওয়া হয়। বলতে থাকে সেখানে কিছুক্ষণই তার সাথে থাকতে পারবে, বাকি কাজের জন্য তাকে এখান থেকে বেরোতে হবে। লিসি অ্যালেন বলতে থাকে যে ঠিক আছে, ইলেকট্রিসিটির ব্যাপারটা বুঝতে পারলাম, কিন্তু এখানে যতগুলো ফায়ার প্লেস আছে সেগুলো নিশ্চয়ই কাজ করছে। সিজে বলে একদম কাজ করছে, সেই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে। তারা ফায়ার প্লেসে আগুন ধরিয়ে রাতে কাজ করতে পারে। এটাও বলে যে শহর থেকে তাদের ইলেকট্রিসিটি আনতে মোটামুটি সপ্তাহখানেক লাগবে। প্রশ্ন করলে সেটাই বলে, আর ডুয়েট বলে হ্যাঁ, আগে সপ্তাহখানেকের বেশি তো তৈরি করতেই লাগবে এই বাড়িটাকে। এখানে অনেক কেবল ওয়্যারস এনেছে, সেগুলোকে আগে ফিক্স করতে হবে। এমনি ইলেকট্রিসিটি তো পাবে না, তার জন্য সে জেনারেটরও এনেছে। জেনারেটর দিয়ে কম সম করে সেগুলোকে এখন চালাতে হবে। এদিকে কেবিল তার বেছানো আছে, তাই এখানে যতজন ব্যক্তি থাকছে যারা একটু সামনে থাকে। মানে এখানে কাইজার বলে ম্যারি হার্পারের পোষ্যটি কিছু শুনতে পায়। সে হেঁটে হেঁটে শুকে শুকে সেই বেসমেন্টের কাছেই চলে আসে, যেখানে সব স্যাম মারা গিয়েছিল পুড়ে একটা অদৃশ্য শক্তির কারণে। কারণ সে কোনোভাবেই পালায়নি। পোষ্যটি কিছু শুনতে থাকে, তারপর খুঁড়তে থাকে, ঘুরে ঘুরে এখানে ঢাকার মতো কিছু একটা বের করে। তো হঠাৎই কথা বলতে থাকা ব্যক্তিদের মধ্যে খেয়াল করে যে কাইজার সেখানে উপস্থিত নেই। এখনই তারা কাইজারের আওয়াজ শুনতে পায়। এখানে মনে হচ্ছিল সে খুব কষ্ট হচ্ছে, সে সাহায্য চাইছে। মানে সকল ব্যক্তিরা একসাথে চারিদিকে কাইজারকে খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে এখানে তারা সেই বেসমেন্টের কাছেও চলে আসে। বেসমেন্টেও সবাই এদিক ওদিক খুঁজতে থাকে। ম্যারি নিজে দেখতে পায় যে কাইজার খুবই অ্যাগ্রেসিভ হয়ে তার দিকে তাকিয়ে আছে। পরে জোরে চিৎকার করে তার উপর লাফ দেয়, কাঁধে আঁচড় মারে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ক্যারোলিন এখানে ম্যারিকে ড্রেসিং করে দিচ্ছে আর বলতে থাকে ভালো হয়েছে যে কাইজার তার কাঁধে দাঁত বসায়নি, মাত্র একটু আঁচড় দিতে পেরেছে। ম্যারি হার্পার কেঁদে কেঁদে ক্যারোলিনকে বলতে থাকে সে যখন তাকে এনেছিল তখন ছোট ছিল সে, তখন থেকে সে তাকে বড় করেছে। তার সারা জীবনে কখনো এরকম অ্যাগ্রেসিভ দেখেনি তার পাপিকে। উনি সেখানে চলে আসে সিজে, রান্নার শেফ পিট ব্রুক বলতে থাকে যতই হোক সে একটা চারপায়া মতো হতে পারে, তারাও তো ভয় পেতে পারে। কোনো কিছুতে ভয় পেয়ে হয়তো সেরকম কাজটা করেছে। এখানে কোনো রকম চিন্তা না করতে সিজে পিটও বলে সবকিছু ঠিক হয়ে যাবে। জানায় যে চারিদিকের ঘর বাড়ি জানলা দরজা সে বন্ধ করে দিয়েছে, তো ছোট্ট কাইজার কোথাও পালাতে পারবে না। বলতে থাকে ঠিক আছে, সে এরপর কাজ করতে শুরু করতে চায়। সিজে বলে না, সে একটু বিশ্রাম নিয়ে নিবে। ম্যারি বলতে থাকে না, কাজের মধ্যে থাকলে তার মনটা ঠিক থাকবে, বেরোতে পারবে আর কাইজারকে পরে খুঁজতেও পারবে। এখানে ভয় পেয়ে বলতে থাকে সিজেকে যে সেই বাড়িটা আসার পর থেকে কিছু ভালো ফিল করছে। তো গন্ডগোল আছে এই বাড়িটাতে, তার বারবার মনে হচ্ছে। কাইজারও আগে কখনো এভাবে রিয়াক্ট করেনি। পশুরা কিছু দেখতে না পেলে বা অনুভব না করতে নিজেরা ভয় পায় না, প্রতিক্রিয়া জানায়। যে এখানে ক্যারোলিনকে বোঝাতে থাকে যে যে কোনো কিছুই হতে পারে। কাইজার তো শুধুমাত্র একটা পোষ্য মাত্র, সে মতো সেও কিছু না কিছুতে ভয় পেতে পারে বা এত বড় জায়গা থেকে ঘুরতেও পারে। এগুলো নিয়ে যেন ক্যারোলিন বেশি চিন্তা না করে। তো ডেকারের থেকে আগের কথাবার্তাগুলো শুনে একটু বেশি ওভার অ্যাক্টিভ ইমাজিনেশন করছে। না তখন তার কথায় চুপ করে যায় আর কিছু বলেন। সে ঘরের দরজার বাইরে আবার সেই সাদা ধোঁয়াটে অবয়ব দেখতে পায়। তাকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিচে ডেকে নিয়ে যেতে থাকে। ক্যারোলিন এখানে একেবারে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে, যেখানে সবাই সাফ সাফাই করছে। সাদা ধোঁয়াটে ফিগার তাকে একটা ঘরের দিকে ইশারা করে নিয়ে যায়। ঘরের ভেতর ঢুকে গিয়ে দেখতে পায় একটা বড় ডায়েরি রাখা পুরনো অপরিষ্কার পিয়ানোর ওপর। এটা হাতে নিয়ে সে বুঝতে পারে এটা এমিলিও ভার্গাসের। এটা নিয়ে পড়বে বলে সেখান থেকে সে যেতে গেলে তখনই হাত থেকে তার ডায়েরিটা পড়ে যায়। পিয়ানো ওনাটাকে জোর করে নামিয়ে দেয়। সে শুনে ভয় পেয়ে যায়। মানে সেই ঘরের ফায়ার প্লেসের মধ্যে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। আগুনের মধ্যে ক্যারোলিন ভিশনের মতো কিছু দেখতে থাকে। তখন এদিকে ঘরের মধ্যে সিজে উপস্থিত হয়ে যায়। বলতে থাকে খুব ভালো হয়েছে যে সে ফায়ার প্লেস অন করে দিয়েছে। ক্যারোলিনের হাত থেকে এমিলিও ভার্গাসের সেই ডায়েরিটা পড়ে যাওয়া মাটি থেকে সে তুলে নেয়। যে এখানে পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে থাকে আর হেসে বলতে থাকে ক্যারোলিন ব্যক্তিটা জীবন নিশ্চয়ই খুব ঘটনাপূর্ণ ছিল, কারণ প্রত্যেকটা পেজই ফাঁকা। পরে সে আর ক্যারোলিন কিছু পেজের মধ্যে লেখা পায়। নিজে একটা লাইন পড়ে এখানে ক্যারোলিনকে বলতে থাকে মজবুত বা মহান আত্মা যদি যীশু খ্রিস্টের পবিত্র চিহ্ন দিয়ে সেই দাঁড়ে লাগিয়ে দিলে সেই রাক্ষসটা বেরোতে পারবে না সেখান থেকে। ক্যারোলিন অন্য একটা লাইন পড়ে বলতে থাকে যে জীবন আর মৃত্যু এই জায়গাটাকে রক্ষা করবে, ভাড়া দেবে যদি না কেউ বেঁধে রাখা সেই জানোয়ার রাক্ষসটাকে ছেড়ে দেয়। এখানে সিজেকে বলতে থাকে এবার সে একটু একটু বুঝতে পারছে না ধোয়াটে অবয়বটা তাদের হয়তো এখানে দান বানিয়ে দিতে চাইছে আর এখান থেকে যেতে বলতে চাইছে। সে এটাও জানায় যে ফায়ার প্লেসে আগুনও সে লাগিয়েছে। হচ্ছে সেরকমই কিছু নির্দেশ পাচ্ছে এমিলিও ভার্গাসের থেকে। এই কথাগুলো শুনে ক্যারোলিনের মুখ থেকে হেসে ফেলে। ভাবতে থাকে পরপর এরকম হতে থাকায় হয়তো ক্যারোলিনের মনে একটু চাপ পড়ছে। বড় এরকম ফাঁকা জায়গা ডেকার এরকম গল্পগুলো শুনিয়ে এরকম অ্যাটাক করেছে। হার্পারের এরকম চোট লেগেছে। ভার্গাসের এরকম ডায়েরি পাওয়ার পর পত্রগুলো সত্যি একটু কল্পনা করছে। যে বলতে থাকে এরকম কোনো সংকেত পেলে সে নিজেও খুব ভালোভাবে সেগুলোকে নেবে। দিকে দৃশ্যে দেখানো হতে থাকে যে লিসিয়া অ্যালেন আর লরি বেল ফ্লোরের মধ্যে
মধ্যে জিনিসপত্র সব পরিষ্কারের নিয়ে গিয়ে যাচ্ছে যে অন্যান্য জায়গায় তাদের পরিষ্কার করতে হবে। এখানে কমলা রঙের পোশাক পরিহিত লরি বেলভিন সে অ্যালানকে প্রশ্ন করতে থাকে যে গ্রুপের মধ্যে সে কি করে এলো। এটা একটু ব্যক্তিগত প্রশ্ন, তবুও সে একটু চিন্তা করে ফেলে। সে বলতে থাকে সে তাকে একটা জিনিস দেখাচ্ছে বলে বাঁ হাতের পোশাকে স্লিভটা তুলে দেখায় যে এখানে হাতের চোটগুলো সে দেখতে পাচ্ছে। তার পিঠে সে একসময় ছিল আর কোনোভাবে বড় দুর্ঘটনা ঘটে পারত। যে এখানে তাকে ঘোড়া থেকে নামিয়ে তার প্রাণ রক্ষা করেছে। এভাবেই সেই গ্রুপের মধ্যে চলে এসেছে। তবে কথা বলতে বলতে এগোতে থাকলে তারা দুজন দেখতে পায় দরজা খুলে ব্রুকস বলে যে রাধুনীকে তারা সাথে এনেছিল, মৃতদেহ গলায় দড়ি দিয়ে ঝুলছে। আর এই দৃশ্যটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর ফেলিসিয়া জোরে কান্নাকাটি করতে থাকে। তখনই পিট চোখ খুলে হাসাহাসি করতে থাকে এটা একটা ছোট প্র্যাকটিক্যাল জোক ছিল। তারা তো সকলেই জানে সে মজা করতে পছন্দ করে। তারপর থেকে সে ভীষণভাবে বিরক্ত হচ্ছিল, বোর হচ্ছিল। ছোটখাটো মজাটা তাদের উপর একটু টানলো। সে ভীষণভাবে রাগারাগি করতে থাকে, তাকে গালাগালাজ করে বলে একটা জিনিস যদি তার কাছে মজার মনে হয় তাহলে যেন এখানে তাদের থেকে দূরে থাকে। যেখানে বলতে থাকে ফেলিসিয়া আর লরিকে তাকে সাহায্য করতে দড়ি থেকে নামাতে। সে বলে সে মজার জন্য করেছে না, সে তাহলে নিজের সাহায্য নিজেই করে নিতে পারবে। এই বলে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে আবার দেখানো হতে থাকে যে সিজে আবার নিচে বেসমেন্টে যায়, সেখানে জিনিসপত্র পরিষ্কার করা থেকে কিছু দরকারি জিনিসপত্র আনা যা না গেলে কোনোভাবেই করতে পারবে। তাকে বেসমেন্টে যাওয়ার কথা জিজ্ঞেস করলে সে এই উত্তরটাই দেয়। বলে তাকে একটু সাবধানে যেতে, তার এই বাড়ি থেকে ভাইবটা ভালো আসছে না। এদিকে দেখায় যে সিজের কাছে ম্যারি হারপার চলে এসে জিজ্ঞেস করতে থাকে। তখনের মধ্যে তারা আবার কাজ শুরু করতে চলেছে। সিজে জানায় যে 15 মিনিটের মধ্যেই বলে যে এখানে সে কি তার কাইজার পাপিকে একটু খুঁজতে পারবে। সিজে জানায় বাড়িটা অনেক বড়, তাই সে যেন যেখানেই যায় আর অন্য কাউকে সাথে নিয়ে যায়। দেখানো হতে থাকে যে ক্যারোলিনের মনে তনমনতা কিছুতেই কাটছে না। এখানে রেমানকে ডেকে জিজ্ঞেস করে যে সে তো ফিজিক্সের টিচার, তাকে একটু জানাতে পারে একটা বাড়ির মধ্যে এমন কি কন্ডিশন হতে পারে কিছু মানুষ কোনো সাদা ধোঁয়াটে অবয়ব দেখতে পায়। এই দৃশ্যে দেখায় যে ম্যারি হারপার ফেলিসিয়া অ্যালেনকে নিজের সাথে নিয়ে তার পশু কাইজারকে খুঁজতে বেরিয়েছে। হারপার এখানে ফেলিসিয়াকে প্রশ্ন করে বসে যে সে যদি কুকুর হতো তাহলে কি করছে। বলতে থাকে সে কি তার সাথে মজা করার চেষ্টা করছে। ম্যারি বলতে থাকে কোনোভাবে না, সে একটু লজিক্যাল হওয়ার চেষ্টা করছে। বলতে থাকে এর সাথে লজিকের কোনো সম্পর্ক সে দেখতে পাচ্ছে না। তার মতে একটা ছোট্ট পোষ্যকে কি জিনিস এমন ভয় দেখিয়েছে সেই জিনিসটা তাদেরও খুঁজে বের করার কোনো দরকার নেই। সে এটাও বলতে থাকে যে হয়তো সম্ভবত পিট ব্রুকস তাদের সাথে যে রাধু নিয়ে এসেছে সবসময় মজা করে, হয়তো কোনো প্রকার কাইজারকে ভয় দেখিয়েছে। কিছুক্ষণ আগে লরি বেলভিন আর তার সাথে হয়ে যাওয়া ঘটনার কথাও বল। ব্রুকস নিজের গলায় দড়ি দিয়ে এরকম ঝুলে পড়েছিল তাদের সামনে মজা করার জন্য। এটাও জানায় লরি বেলভিন তাদের মধ্যে সব থেকে ছোট, মানে মারাত্মকভাবে ভীত হয়ে তাকে ধরে কেঁদে উঠেছিল। সে বলতে থাকে কিন্তু এখানে পিট ব্রুকসের উপর সে রাগারাগি করেও কোনো লাভ দেখতে পাচ্ছে না। ছেলেটা একটু রসিক, সেরকম মজা করতে ভালোবাসে। ভয় হয় যে সেখানে বয়সে অল্প সকল বড়দের মধ্যে, তাই সে যেন এরকম কোনো বড় খারাপ জিনিসে না ফেসে যে একটা মজা করলো কোনো লোক যেন খারাপভাবে জিনিসটা না নিয়ে জন্য না যেন তাকে সারা জীবন পস্তাতে হয়। তখনই ফেলিসিয়া একটা বড় বাক্সের উপর বসে পড়ে না করেই, আর পাশে বিকল লাগানো দেখে এখানে হারপার একটা দড়ি টানাটানি করতে থাকলে সেই বাক্সটা উপরে উঠতে থাকে। সে হেসে বলে যে এটা কি জিনিস হতে পারে। বাক্সটার উপর থেকে নেমে সে বাক্সটা ঢাকনা খুলে একটা আতপোড়া খারাপ লাশ বেরিয়ে আসে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা স্যামের লাশ। এখানে পুরো ছিল, কিছু ছাইও হয়েছিল বেসমেন্ট। কেউ বা কারা তার লাশটা এখানে এরকম বাক্সের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। ফেলিসিয়া আর হারপার মারাত্মকভাবে ভয় পেয়ে দৃশ্য দেখে। দৃশ্য আবার দেখানো হতে থাকে সিজে বেসমেন্টে চলে গেছে। চারিদিকে সে এখানে পোষ্য কাইজারকেও একবার খুঁজছে। স্যামের পুড়ে যাওয়া কিছু ছাই থেকে কাইজার এসে সরিয়েছিল। এখানে সেরকম একটু জায়গা উন্মুক্ত হয়ে গিয়েছিল। কাইজারের সরানো ছাইটা থেকে যে একটা ঢাকনার মতো কিছু দেখতে পাওয়ার উপর পবিত্র ক্রুশ লাগানো আছে। তো নাস্তিক সে ক্রুশটাকে সরিয়ে দেওয়ার পর একটা ঢাকনা সরিয়ে দেখতে থাকে আরো একটা ঢাকনা হাত দিয়ে খোলার চেষ্টা করে। না হলে একটা বড় কাঠের পাতাতন নিয়ে ঢাকনার মধ্যে ফাঁসিয়ে দিয়ে সেটা খোলার চেষ্টা করে। এখনই বাইরে থেকে ক্যারোলিন বা অন্য কেউ তাকে ডাকে। কিচেনে লণ্ঠন নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে এখানে দেখানো হতে থাকে যে জিনিসটাকে এমিলিও ভার্গার নেগেটিভিটি খারাপ বা রাক্ষসকে বন্দি করে রেখেছে। ভুলবশত এখানে যে আর্নল্ড খুলে দেয় ঢাকনাটা, এমনি খুলে যায় এবং তার ভেতর থেকে সাদা ধোঁয়া বেরোতে থাকে। সেই নেগেটিভিটি এখন উন্মুক্ত হয়ে গেছে। দেখানো হতে থাকে ঘরের চারিদিকে বড় ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভাই এদিক সেদিক করে পড়তে থাকছে, নিজেকে সামলাতে পারছে না। সে অ্যালেন সিঁড়ি দিয়ে নামতে নামতে তার মাথায় চোট লাগে, সিঁড়িতে পড়ে এখানে বেহুশ হয়ে যায়। উইট বলে সেই ইলেকট্রিসিটির ব্যক্তি সিয়ার দিকে এগিয়ে তাকে দেখতে গেলে ওপর থেকে একটা বড় ফায়ার আসে। অদ্ভুত বিষয়, কোথাও কোনো ইলেকট্রিসিটি নেই, সে এখানে অন করেনি, অথচ একটা ফায়ারের শেখায় পড়ে আর সে শখ খেয়ে সেখানে হয়ে যায়। তার ভূমিকম্প থামার পর সকলে এক জায়গায় উপস্থিত হয়। ঠিক আছেন কি না কুশল বিনিময় জিজ্ঞেস করে না। সবাই ঠিক করে যে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা খেয়াল করতে পারে যে আশেপাশে দরজা জানলা সব বন্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে লক হয়ে ট্র্যাপ হয়ে গেছে। দরজা জানলা খোলার চেষ্টা করতে থাকলেও খোলা যায় না বলে ছোট ছেলেটি একটু ভয় পেয়ে যায়, জোরে চিৎকার করে বলে সেখান থেকে বেরোতে। সে এখানে দরজা ভাঙার চেষ্টা, কোনো একটা অদৃশ্য শক্তি এখানে তাকে হাওয়ার মধ্যে উঠিয়ে মাটিতে ফেলে দেয়। সে দেখানো হতে থাকে আর সিজে মিলে কাঁচের জানলা থেকে একটা টেবিল তুলে নিয়ে সেটা ভাঙার চেষ্টা করতে কোনো অদৃশ্য শক্তি দ্বারা উল্টে ফেলে দেয়। আর লরি দেখে দৃশ্যটা ভয় পেয়ে যায়।
এখানে চিৎকার করে বলতে শুরু করে তারা হয়তো ট্র্যাপ হয়ে গেছে, কিছু একটা বড় ধরনের অঘটন হয়তো ঘটতে চলেছে। এখানে দৌড়ে আসার সময় দেখতে পেরেছে তাদের ইলেকট্রিশিয়ানের প্রাণ চলে গেছে, সে পড়ে আছে মাটিতে। ফেলিসিয়া অজ্ঞান হয়ে পড়ে, তার কাছে ক্যারোলিন আছে, অদৃশ্য শক্তি তাদের উপর ওভার পাওয়ার করছে। ভয় কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, কোনোভাবেই থামে না। তাকেও তখন জড়িয়ে ধরে কষিয়ে একটা থাপ্পড় মেরে ঠান্ডা করার চেষ্টা করতে থাকে। পরে বলবেন এখানে রেমন্ডকে ধরে জড়িয়ে কেঁদেও ওঠে ডুকরে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে ফেলিসিয়া অ্যালেন তুলে নিয়ে ক্যারোলিন নিয়ে গিয়ে তার সেবা শুশ্রূষা করছে আর বলছে চিন্তা করতে হবে না, মাথায় একটু চোট লেগেছে ঠিকই কিন্তু ফ্র্যাকচার হয়নি মনে হচ্ছে। চোট লাগার জন্য তার মাথা ঝিমুনি বা মাথা ব্যথা হতেই পারে। সে যেন ঘরের মধ্যে বেশি ঘোরাফেরা না করে আর বিশ্রাম নেয়। সে জানে হ্যাঁ ঠিক আছে, সে সেটাই করবে। এখানে জিজ্ঞেস করেও বসে যে বাড়ির মধ্যে কি হচ্ছে, ক্যারোলিন কি জানে? ক্যারোলিন সেও জানে না কি হচ্ছে। সে নিজের মনের কোনো চিন্তাধারা খারাপ বা অন্যের মনে বিস্তার করতে চায় না, নেগেটিভ কোনো মন্তব্য করতে চায়। মানে রেমান্ডের কথা বলে বলতে থাকে সে একজন ফিজিক্স টিচার হলে জিনিসটাকে হয়তো এরকম ব্যাখ্যা করতো যে সামনে হয়তো এরকম বাইরে ঝড় বাদল বৃষ্টি হচ্ছে, কোনো অনেক সময় এরকম ঘরের উপর প্রভাব পড়তে পারে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে সিজে সবাইকে নিয়ে এক ঘরে বসেছে, এখানে সকলকে বলছে যে এটা একটা ফ্যাক্ট, ঘরের মধ্যে খুব খারাপভাবে ট্র্যাপ হয়ে গেছে। কেয়ারটেকার ছিল, তার আত্মরা মৃতদেহ পেয়েছে, তার একজন ইলেকট্রিশিয়ান ডুইট বলে ব্যক্তি ছিক্ষণ আগেই তার লাশ তারা পেয়েছে না ঘরের ঠিক পাশ থেকে। এর কেউ যুক্তিযুক্ত বর্ণনা কি দিতে পারে? নিজের প্রশ্নের উত্তরে এখানে রেমান বলতে থাকে আমরা তর্কের খাতিরে স্পষ্টীকরণের জন্য এরকম একটা সিদ্ধান্ত ধরে নিতে পারি। দীর্ঘকাল যেহেতু এত বড় ম্যানশনটা অ্যাবান্ডেন ছিল, ফাঁকা জায়গায় হয়তো কোনো অতি প্রাকৃতিক জিনিস তো হয়ে আছে। বাইরে চলতে থাকা এত ঝড় বাদল তুফানের জন্য সেই জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেছে। বেলভিন বলতে থাকে এরকমটা কি হতে পারে? বলতে থাকে যে এই জিনিসটাকে ততটাই সত্যি বলে ধরা উচিত, ততটা একটা আনসলভ করা থিওরি শুধুমাত্র অনুমানের উপর। পিট ব্রুকস বলতে থাকে হয়তো তুফানের সাথে কিছু একটা সম্পর্কিত, সে জানে না কি জিনিসটা, তবে তার মনে হয়েছে। তার মধ্যে সবাই আলোচনা করতে থাকে যে এরকম কি সত্যি হতে পারে। বেলভিন প্রশ্নটা করলে রেমন্ড বলে হ্যাঁ হতেই পারে। তারপর এখানে বলতে থাকে তো এখানে ফিজিক্সের টিচার, তো ফিজিক্স আর ঠিক ইলেকট্রিসিটি এই জিনিসগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস তৈরি করে, অদ্ভুত ঘটনাও ঘটায় যেগুলো আগে কখনো হয়নি। বেলভিন বলতে থাকে কিন্তু দরজা জানলাগুলো ভাঙা যাচ্ছে না, এটা কি করে হতে পারে? যাচ্ছে না ঠিক আছে, সে বুঝতে পারলো। এখানে বলতে থাকে তার মনে হয় এটা অন্য কোনো জিনিস, ইলেকট্রিসিটি বা বাইরে ঝড় বাদলের বিষয়টা হল কোন রকমের একটা ম্যানেজ করে নিতে পারে। পুড়ে পড়া এইগুলোকে কি বলবে? কিছুক্ষণ আগে পিট ব্রুকস তাদের রাধুনির সাথে ঘটেছে। বলতে থাকে তাহলে সে এখানে কি বলতে চাইছে? উত্তরে ক্যারোলিন বলে ভার্গাস তাদের এখানে আগেই সাবধান বানিয়ে দিয়ে দিয়েছে চলে যাওয়ার জন্য, ডায়েরিটাই এখানে তাদের চাবি এখান থেকে বাহির হওয়ার জন্য। বলে তখন এমিলিও ভার্গাস আর ডায়েরির বিষয়ে জিজ্ঞেস করতে বলতে থাকে যে ক্যারোলিন একটা ডায়েরি পেয়েছে ফাঁকা, মধ্যে বেশিরভাগ পেজই ফাঁকা, কিছু পেজে কিছু জিনিসপত্র লেখা আছে। ক্যারোলিন এখানে সেই জিনিসগুলো নিয়ে ভাবছে হয়তো আর কিছু না। ক্যারোলিন আবার বলতে থাকে এই বাড়ির মধ্যে কিছু তো একটা হয়েছে আর ইভিলের মাঝখানে সে কিছু আগে কিছু নির্দেশও পেয়েছে। পর থেকে সাদা ধোঁয়াটে ফিগার দেখেছে, রেমন্ডের সাথে সে কথা বলেছিল, ভিশন বা ফ্ল্যাশের মতো দেখেছে। ঠিক জিনিসগুলো কি সে বুঝতে পারছে না। এখান থেকে কিছু একটা জিনিস তাদের চলে যেতে বলেছিল, এটা একদম সঠিক। জিজ্ঞেস করতে থাকে জিনিসটা কি ভিশনের মতো ছিল? ক্যারোলিন বলতে থাকে সে জানে না সঠিকভাবে, কিন্তু তার জিনিসগুলো ফ্ল্যাশের মতো লেগেছিল, ওগুলো খুবই অকপট ছিল। এখানে হেসে হেসে বলতে থাকে ঠিক আছে কোনো বড় ব্যাপার না, এখানে চাইলে এই গ্রুপ মিটিং এ বসে মতাদর্শ ডিসকাস করতে থাকতে। সে এখানে চারিদিক খুঁজে এখান থেকে বেরোনো পথ ঠিকই বার করবে। মানে পিটও বলে ঠিক আছে সেও তার সাথে যাবে। মানে এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে ফেলিসিয়া অ্যালেন মধ্যে শুয়ে আছে, সে ধরধর করে ঘামতে থাকছে, যদি নিশ্চিন্তভাবে ঘুমোতে পারছে না। করে বিছানার মধ্যে উঠে বসলে দেখতে পায় তার ঘরের দরজা হঠাৎ করে খুলে গেছে। বিছানা থেকে উঠে সুস্থ বোধ করে ঘরের থেকে বেরোতে গেলে অদৃশ্য কোনো শক্তি তাকে নিয়ে একা দিয়ে দিয়ে বারবার আছাড় মেরে ফেলতে থাকে। ভয় পেয়ে যায়, চিৎকার চেঁচামেচি করতে থাকে। তার দেহের পোশাক পরিচ্ছদ একেবারে বিচ্ছিন্ন করে দেয়। নিচে থাকা সিজে আর বাকি লোকেরা ওপরে চলে আসে তার চিৎকারের আওয়াজ শুনে। দরজা খুলে দেখতে পায় যে ভীষণভাবে রেস্টলেস হয়ে গেছে ফেলিসিয়া অ্যালেন। একটা চাদর দিয়ে তার দেহ কভার করে ধরে সান্ত্বনা দিতে থাকে। সবাই একসাথে আছে ঠিক আছে এই কথাগুলো বলতে থাকে। এদিকে আবার দেখানো হতে থাকে সিজে এখানে রেমান্ডকে বলছে ফেলিসিয়া এখনো ঠিক আছে, এটাই অনেক বড় ধরনের ব্যাপার। তখন না তারা ঘর থেকে বেরোনোর একটা কোনো প্ল্যানটা করে নিতে পারছে বা পথ পাচ্ছে। তখন রেমান্ড যেন বাকি সকলকে একসাথে রাখে, যেন কোথায় আলাদাভাবে বিচ্ছিন্ন না হয়ে যায় সেটা দেখে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে নিচে সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে পড়ে যে বড় জায়গা উন্মুক্ত জায়গা দেখেছিল তারা, বড় ছাদ কাম ব্যালকনি থেকে যে দেখে নেয় দরজা খোলা আছে। ব্রুকসকে বলে যে আশেপাশে যতগুলো ওয়্যারস আছে কেবিলগুলো সেগুলো ঘরের বড় বড় পিলারগুলোর সাথে বেঁধে নিজেদের সাথে বেঁধে এখান দিয়ে নামার চেষ্টা ঠিকই করবি। ব্রুকস বলতে থাকে সিজেকে যে তাকে একবার সুযোগ দিতে। এখানে সিজে থেকে 20 বছরের ছোট সিজে বলতে থাকার জন্য এখানে সকলে ফেসে গেছে, মৃত্যু পর্যন্ত হয়ে গেছে আর সে চায় না অন্য কারোর কিছু হোক। পিট ব্রুকস বলতে থাকে সে জেনে নিশ্চয়ই এগুলো করেন না, কারো মাথার ওপর বন্দুক ধরে নিয়ে এখানে এসেছিল, বাধ্য হয়ে কাজগুলো করতেই হবে। এখানে ওজনও বেশি আর পিট ব্রুকসের ওজন কমিয়ে দিলে তারগুলো কতটা
প্রেশার নিতে পারবে সে জানে না। নিজের উচিত এখানে পিট ব্রুকসকে সুযোগ দেওয়া। দুজনের প্ল্যানিং অনুযায়ী কাজ করা শুরু হল। ব্রুকস রাঁধুনি এখানে কেবিল তার বেয়ে নামতে থাকে, কিন্তু হঠাৎ রাতের বেলা উইদাউট ইলেকট্রিসিটি তারের মধ্যে সে কম্পন অনুভব করে। ইলেকট্রিসিটি পেকে চিৎকার করে বলতে থাকে সিজেকে তাকে বাঁচাতে তার শক লাগছে। এখানে উপর থেকে তাকে ভীষণভাবে তোলার চেষ্টা করে, কিন্তু সে পারে না তুলতে। তার হাতেও শক লেগে যায় ইলেকট্রিসিটি থেকে। এদিকে ব্রুকসের গায়ে আগুন লেগে যায় এবং সে মাটিতে পুড়ে মারা যায়। করে দাঁড়িয়ে থেকে এখানে সিজে আর্নল্ডের ভীষণ খারাপ লাগে। তার জন্য একটা ছোট বাচ্চার প্রাণ চলে গেল তার চোখের সামনে। চেষ্টা করে ওখানে কিছু করতে পারলো না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সিজে আর্নল্ডকে কোন একটা অদৃশ্য শক্তি টেনে আবার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেয়। ঘরের ভেতর চলে এসে উপরে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা সকলকে জানায় সিজে। বলে যে তার চোখের সামনে একটা ছোট্ট বাচ্চা ছেলের প্রাণ চলে গেল, কিছুই করতে পারলো না। এই জিনিসটা তাকে শোকাহত করছে, খারাপভাবে অনুতপ্ত। ঠিক তার জেদের জন্য এখানে বাকি লোকেরা তার ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য এসেছিল। ইলেকট্রিসিটি ছাড়াও কি করে এখানে পিট ব্রুক মধ্যে ইলেকট্রিক শকে মারা গেছে সেটাই তাদের চিন্তার বিষয়। জানায় তার হাতেও কারেন্ট লেগেছিল, তাই সে তার ছাড়তে বাধ্য হয়েছিল। ভ্যালভিন বলতে থাকে বাইরে চলতে থাকা ক্রমাগত ঝড় বা বিদ্যুৎ চমকানি এমন কিছু হতে পারে না যেটা একটা তারের মধ্যে করবে। এখানে তাদের পিট ব্রুকসকে হারাতে হবে এভাবে। তাদের বাড়ির উপরেই যদি বাজ পড়তো, এখানে অনেক ইলেকট্রিক কেবল হবে, তারাও শক খেতে পারতো। রিমান্ডের এখন ভীষণ ভাবে রাগ হয়ে যায়। সে সিজের উপর রাগারাগি করে বলতে থাকে যে এখন আমাদের বিশ্বাস করার সময় চলে এসেছে। প্রাকৃতিক নেগেটিভ কিছু এক আলাদা ফোর্স এখানে শেষ করছে, আমাদের ধরে নিতেই হবে, এছাড়া আর কোনো উপায় সে দেখতে পাচ্ছে না। রিমান্ড এখানে সিজেকে প্রশ্ন করলে সিজে বলতে থাকে ও তো বাইরে চলতে থাকা ঝড় বাদল বৃষ্টির জন্যই বিদ্যুৎ ঝলকানির জন্য হয়েছে জিনিসটা। রিমন্ডের কথায় বলতে চায় যে রিমন্ড এখানে সক্রিয় চিন্তা ভাবনা কল্পনা করছে, সবের বেসিসে ফাঁপা সিদ্ধান্ত তৈরি করছে। রাগ করে বলতে থাকে এরকম করার সুযোগটা সময় সে কখনই পায়নি। বছর ধরে ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করাচ্ছে, যে এখানে একমাত্র ব্যক্তি যে এখানে সকলকে আয়োজন করে টেনে এনেছে। আরো বলতে থাকে সিজেকে সিজে আর্নল্ড আজ পর্যন্ত জিনিসপত্র ওনার অন্বেষণ দ্বারা হাসিল করেছে, তার মানে এই নয় কল্পনা বা অতি সক্রিয়তা জিনিসগুলো কাজ করে না। এরকমই যদি ভরসার কথা হয়ে থাকে, উপর ভরসা না করলে তার বন্ধু রেমন্ডও আসতো না, তার পেছন পেছন বাকিরাও আসতো না। বলতে থাকে তাহলে এখানে তাদের কল্পনাকে কাজে লাগাতে হবে। আশা করছে কল্পনা দিয়ে তারা এই সব থেকে উদ্ধার হতে পারবে। বলতে থাকে আশা করছে যে এই ঝড় বাদলের মধ্যে রানা 3টে জেনারেটর একটা হলেও যদি কাজ করে তো ভালো। আবার দেখানো হতে থাকে পাথর আর কাঠ কাটার মেশিন দিয়ে জেনারেটরের মাধ্যমে অন করে রেমান্ড এখানে দরজা কাটার চেষ্টা করতে। তারা দেখে যে ব্লেড ভোঁতা হয়ে যায়, কিন্তু দরজা জানলা কাঁচ এখানে তারা কিছুই খুলতে পারছে না। এখানে মেরিকে বলতে থাকে যে বড় ব্লেড আনতে এই ব্লেডে কাজ হচ্ছে না। অন্য জায়গায় এসে বলতে থাকে সিজে কিছু এখানে আসার পর থেকে ঠিক হচ্ছে না, দুজনের মৃত্যু ঘটে গেছে, তারা খুব খারাপভাবে ফেসে আছে এই ঘরের মধ্যে। এখানে বলতে থাকে সিজেকে তার কি মনে আছে মিস্টার ডেকার তাদের কি বলেছিল বাড়িটা এমিলিও ভার্গাস সালফার বিনের ওপর বানিয়েছিল। সালফারের অনেকগুলো গর্ত ছিল এখানে, বাড়ি নির্মাণের সময় সেগুলো পুরো শুকিয়ে যায়। এই বাড়ির প্রত্যেকটা ঘর দরজা খুললেই সালফারের গন্ধ বেরোয়। কার্লিন বলতে থাকে এমিলিও ভার্গাস খুব ভালো মতো জানতো যে সে কি কাজ করছে, এই জন্যই বাড়িটাকে এভাবে তক্ত করে দিয়েছিল। এখানে বলতে থাকে যে একজন শিক্ষক হিসেবে একজন এমন মানসিকতা সম্পন্ন ব্যক্তি হিসেবে যার বিরুদ্ধে এই লড়াই এক্সিস্টে আছে। কার্লিন রাগারাগি করে বলতে থাকে এগুলো করে কিছুই হবে না, এগুলো ভাওতার মাত্র। আসল সমস্যা কি জিনিস তারা এখনো পর্যন্ত হাতেই নিতে পারেননি। আর এখনো মনে হচ্ছে যে এমিলিও ভার্গাস তাকে যে ডায়েরিটা দেখিয়েছে বাড়ি থেকে বেরোনোর পথ একমাত্র সেতুতে ঝলকানি দেখে হঠাৎই সিজের মাথায় একটা বুদ্ধি আসে। সকালে যখন তারা এই বাড়িতে এসেছি বাড়ির মাথার উপর অনেক ইলেকট্রিক রড দেখেছি, আনা কেবল তারগুলো যদি থাকে, এটা যদি এখন ঠিকঠাক কাজ করতে থাকে কেবল তারের সাথে এই রডগুলোকে লাগিয়ে হিট জেনারেট করে এখান থেকে বেরোনোর চেষ্টা করতে পারে। এখানে বলতে থাকে এগুলো হয়তো কোনোটাই কাজ করবে না। বলতে থাকে যে সম্ভাবনায় দেখতে কোনো অসুবিধা নেই, জিনিসগুলো কাউকে হার্ম করছে না। এই দৃশ্যে দেখানো হতে থাকে কিছু মুহূর্তের জন্য হঠাৎ করে রেমা দরজা কাটার যন্ত্র দিয়ে জানলা খোলার চেষ্টা করছিল। সে কিছু মুহূর্তের জন্য পজেসড হয়ে নিজের হাতের উপর মেশিন চালিয়ে দিয়েছে। রিয়া হারপার ডুয়েটের রানা থেকে জিনিসপত্রের মধ্যে থেকে প্লেট খুঁজে আনলে সে দেখতে পায় ওই অবস্থা। সে আবার চিৎকার করে কেঁদে ফেলে। চিৎকার শুনে সকলেরই দৃষ্টি যায় রেমন্ডের ওপর। বলে গিয়ে তাকে ধরে তাকে সামলানোর চেষ্টা করতে থাকে। কার্লিন এখানে বলতে থাকে মেরি হারপার কেন তাড়াতাড়ি ফার্স্ট ফ্লোরে যায় আর তার ঘরের মধ্যে বাড়িতে ডাক্তারের কিছু জিনিসপত্র ওষুধপত্র আর পট্টিগুলো এখানে আনতে। হারপার ছুটে সেদিকেই যেতে থাকে। জিজ্ঞেস করে কি সাহায্য করতে পারে। উত্তরে বলে যে তার ব্যাগ থেকে কিছু কাঠের টুকরো আনগুলো দিয়ে সাধারণত এখানে রেমন্ডের হাত ঠিক রাখার চেষ্টা করা হবে। করার পর হাত যেন সোজা থাকে। মেরি হারপার দৌড়ে দৌড়ে এখানে উপরে চলে গেলেন। ঘরে দরজা খোলার পরই সে দেখতে পায় তার চোখের সামনে তার ছোট্ট পোষ্য কাইজার এখানে তখনও ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে আছে। তাকে দেখে ভয় পেয়ে মেরি হারপার পালাতে শুরু করে আর তার পেছু নিতে শুরু করে কাইজার। তিনি এর একেবারে ধারে চলে এল, যার এখানে লাফ দিয়ে তার মালকিনের উপর উঠে পড়ছেন। ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে পড়ে মারা যায়। ক্যারোলিন এদিকে ছুটে এসে এই দৃশ্য দেখে এবং উপর দিকে তাকিয়ে কিছু বিকট হাসির শব্দ শুনে তার মাথা ঘুরে যায়। সে জ্ঞান হারিয়ে পড়ে। আবার দেখানো হতে
থাকে ক্যারোলিন হুঁশে ফিরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে আর্নাল্ডের ওপর। সে তাকে রাগারাগি করে বলতে থাকে থেকে এখানে আসার পর থেকে সে তাকে বলে যাচ্ছে যে এখানে কিছু আছে খারাপ, ইভিল যেই জিনিসটা তাদের কাউকে ছাড়ছে না। পর তাদের আশেপাশে সব লোক সমস্ত বন্ধু শেষ হয়ে যাচ্ছে। শেষ তাদের শান্ত পোষ্য এতদিনে দেখে থাকা কাইজার শেষ, স্যাম সেও শেষ, গ্রুপের ছোট সদস্য পিট ব্রুকস রাধুনি শেষ। কিছুক্ষণ আগে রেমার নিজের সাথে যে কাজটা করলো এরপর আর কি বা বলতে পারে। যে এখানে তখনও বলতে থাকে সে ঈশ্বরের উপর বিশ্বাস করেন, সে ভীষণভাবে চেষ্টা করবে শেষ পর্যন্ত যাতে এখান থেকে তারা যতজন আছে সুস্থভাবে বেরিয়ে যেতে পারে। কার্লিন এখানে জিজ্ঞেস করে যে বাকিরা কোথায় আছে। উত্তরে সিজে বলে সেলেরিয়ানে বসে সবাই। মন্ডের অবস্থা জানতে চাইলে উত্তরে সিজে জান একজন শক্ত সামর্থ্য যুবক লোক, তার হাতের চোট থেকে ক্রমাগত রক্ত বেরোতে থাকলে বেশিক্ষণ তাকে বাঁচানো সম্ভব হবে না। পর সে কিছুক্ষণ ক্যারোলিনকে বিশ্রাম করে নিয়ে তাদের আবার জয়েন করতে বলে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে আর ফেলেশিয়া এসেছে ইলেকট্রিক পোলস গুলোর কাছে, যেখান থেকে সাথে কেবিলের এক প্রান্ত ইলেকট্রিকের সাথে কানেক্ট করে হিট জেনারেট করবে। হয়তো বড় ধরনের সামান্য একটু ব্লাস্ট হবে, ওখান থেকে তারা বেরোতে সক্ষম হবে। কেউ সেখানে চলে এলে ফেলিসিয়া বিষয়টা সমস্তটা জানায় সিজেকে। হঠাৎ করে লক্ষ্য করে যে এখানে হার্পারের লাশ ছিল তার কুকুরের পাশে, অবশ্য কাইজারের লাশ এখানে আছে কিন্তু ম্যারি হার্পারের নেই। তোরে রেমান্ড বলতে থাকে ম্যারি হার্পারের দেহটাকে সে ঘরে ঢোকার প্রবেশ পথে সিঁড়ির পাশে এসেছে যাতে এখানে পড়ে থেকে তাদের কাজে অসুবিধা না হয়। মানে এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হঠাৎ করে ক্যারোলিনের ঘুম এখানে ভেঙে যায়। সে এবারে স্পষ্ট অবয়ব দেখতে পায় এমিলিও ফার্গাসের। নিচের দিকে ইশারা করে একটা বড় যিশুর পবিত্র ক্রুশ তুলে নিতে বলটা দিয়ে বেসমেন্টে সেই রাক্ষসের দ্বার বন্ধ করা ছিল। সেই ক্রুশটা তুলে নেওয়ার পর ফার্গাস তাকে ইশারা করে তার বন্ধুদের দিকে যেতে বলে। ক্যারোলিন পবিত্র ক্রস নিয়ে তার বন্ধুদের কাছে গেলে দেখে হার্পারের দেহটাকে একটা টেবিলের মধ্যে শুয়ে দিয়ে বাকিরা তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, দেহর সাথে কিছু একটা খারাপ করার চেষ্টা করছে। তাদের সকলকে দেখেই বুঝে যায় যে তারা পজিশনে চলে এসেছে। সে নিজের হাতের পবিত্র ক্রস সকলকে দেখিয়ে দেয় এবং তারা পজিশনের ব্যক্তিরা ছটফট করতে শুরু করে। দিক সেদিক করে তারা পড়ে যায়। থেকে একটা অদৃশ্য শক্তি টেনে নিয়ে যেতে থাকে। ক্যারোলিন গিয়ে সাথে সাথে তাকে পবিত্র ক্রস নিয়ে জড়িয়ে ধরে। বারের মতো সিজের মুখ থেকে ওপরওয়ালার নাম শোনা যায়। বাট হেল্প বলে সে চিৎকার করে ওঠে। তার সামনে দাঁড়িয়ে থাকা বড় কাঁচের আয়নাটা ভেঙে যায়। ক্যারোলিনের বাহু বন্ধনে সে বেহুশ হয়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হুশে আসার পর এখানে সিজে জিজ্ঞেস করে ক্যারোলিন থেকে এই পবিত্র ক্রসটা সে বেসমেন্টে পেয়েছিল, নিজের হাতে কি করে পেল। বলতে থাকে তার হুট করে ঘুমটা ভেঙে যাওয়ার পর এমিলিও ফার্গাসের আত্মা তাকে এটা দেখিয়েছে। থাকা সোফার সামনেই এটা পড়েছিল। বলতে থাকে সে তাকেই বারবার কেন দেখা দিচ্ছে, কোনো জিনিসটা বুঝতে পারছে না। উত্তর এখানে বলতে থাকে সিজে আর্ন একজন সাইকোলজিস্ট, এখানে তার ছাত্রছাত্রীদের এই বিষয়ে পড়িয়েছে। কর্ম, মনোবিজ্ঞান, লোককথায় কিংবদন্তি, সর্বোপরি সার্বভৌমিক শক্তি অতিপ্রাকৃতিও হতে পারে। থেকেও বড় কথা এখানে ক্যারোলিন ঈশ্বরের উপর বিশ্বাস করে। গড থাকলে ইভিলও আছে সেটাও সে মানে। আর পজিটিভের লড়াই চিরকালের, এটা তো খুবই স্বাভাবিক। কয়েনের এই দুটো পিক মাত্র, মানসিকতা দুটো উৎস মাত্র, ভিন্ন তারা তবুও অভিন্ন। এখানে যে এখানে আবার বলতে থাকে এই সমস্ত জিনিসগুলো সে আজ পর্যন্ত বিশ্বাস করেন। টেল পার্টি যোগের মতো যোগ করেছে এগুলোকে নিয়ে, তো একটা বড় দায়িত্বের যোগ্য কিনা সে বুঝতে পারছে না। এখানে সিজেকে বোঝায় যদি কেউ যোগ্য হয়ে থাকে সেটা সিজেই। এখানে বাকিদের থেকে সবসময় আলাদা সিজে আর্নাল। জিজ্ঞেস করে ক্যারোলিন বা বাকিরা তার বিষয়ে কি মনে করে। ক্যারোলিন বলে সবাই তাকে বিশ্বাস করে বলেই তার সাথে এখনো পর্যন্ত একসাথে আছে। ক্যারোলিন আবার বলে এমিলিও ফার্গাস তাদের সাহায্য করছে, এটা সে এখন বুঝেই গেছে ভালো মতো। বন্দিশালার মধ্যে একটা চাবিকাঠি থাকবে, এটাও খুব স্বাভাবিক, শুধুমাত্র তাদের খুঁজে নিতে হবে। এখানে সিজে আর্নাল্ডের মাথায় স্ট্রাইক করে। এখানে বলেছি এমিলিও ফার্গাসের ডায়েরিটাই হচ্ছে এখান থেকে বেরোনোর পথ। দুজনে ছুটে গিয়ে এমিলিও ফার্গাসের ডায়েরি নিয়ে খুলে পড়তে শুরু করে। ঠিক মতো বুঝে ওঠার আগেই হুট করে তার মধ্যে আগুন লেগে যায়। এটা মাটিতে পড়ে আগুন ধরে যাওয়ার পর ভীষণভাবে ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর সিজে পা দিয়ে সেই ডায়েরিটা বোঝানোর চেষ্টা করতে থাকে। কিন্তু সেই রাক্ষসের জোর চিৎকার, হাসির আওয়াজ তারা শুনতে পেতে থাকে, ভয় পেয়ে যায়। এদিকে আবার দেখানো হতে থাকে কেবিল তার কানেক্ট করে ইলেকট্রিক পোলের সাথে। রেমান্ড লরি পেলভিনকে বলতে থাকে তারগুলো নিয়ে গিয়ে শক্ত করে কিছু পাটাতনের সাথে বেঁধে দিতে। পেলভিন তার কথা মতোই সেই কাজগুলো করতে থাকে, কিন্তু হঠাৎ তার পিছলে তার হাত থেকে পড়ে যায়। সে তুলতে গেলে ভয়ানক কালো হাত এসে তাকে ধর। পেলভিন সেই রাক্ষসের দিকে তাকে ভয় পেয়ে যায়, চিৎকার করতে থাকে। রেমান্ড এখানে লরির আওয়াজ শুনে নিচে দেখতে পায় তার প্রাণপ্রিয় লরিকে দিয়ে কেউ একটা টেনে তুলে নিয়ে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে, সেই অন্ধকারের মধ্যে সে প্রবেশ করে রাক্ষসের মতো চিৎকার শোনা যায়। সে সেখানে কাউকে দেখতে পায় না, কিছু একটা অতিপ্রাকৃত শক্তি তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তার ছাত্রী এবং প্রেমিকা লরি পেলভিনের জন্য খুব কষ্ট পায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ফেলিসিয়া আর রেমান্ড মিল ইলেকট্রিক পোলের সাথে কেবিল কানেক্ট করে দেয়। সে এখানে বলতে
বলতে থাকে ঠিক আছে, এখানে রেমান্ডকে নিচে গিয়ে জেনারেটর অন করতে কেবল তারটা সে পোলের সাথে ফিক্স করে এখানেই থাকছে। আশা করছে এখানে রেমান্ড যা করছে ভালো মতো জানে কি করছে, কারণ এই জিনিসটা তার মনে হয় সমগ্র বাড়িতে হয়তো আগুন ধরিয়ে দিতে পারে। তো ফিরে যাওয়ার সময় এখানে একটা কেবল তার খুলে পড়লে ইলেকট্রিক পোল থেকে বলে বাকি জায়গায় ঠিক আছে, একটা খুলে পড়লো কোনো ব্যাপার না। উত্তরে ফেলিসিয়া বলতে থাকে না, সে এখান থেকে বেরোতে চায়, সবাই একসাথে ভালোভাবে বেরোতে চায়, কোনো সম্ভাবনা সে বাদ রাখতে চায় না। সে এখানে কেবল তার ফিক্স করছে আর নিচে গিয়ে যেন রেমান্ড জেনারেটর অন করে দেয়। দিকে দেখাতে থাকে নিচে গিয়ে এখানে জেনারেটর অন করে দিলে রেমান্ড পোলের উপর কেবলের তার ইলেকট্রিসিটি পাস করতে শুরু করে। বিদ্যুতের ঝলকানিতে তখনই দেখতে পায় যেখানে ম্যারি হার্পারের মৃতদেহ উঠে বসেছে। ফেলিসিয়া অ্যালেন এই দৃশ্য দেখে মারাত্মক ভয় পেয়ে এখানে কেবল তার আর ইলেকট্রিক পোলের সাথে আটকে যায়। এর মাধ্যমে ফেলিসিয়া অ্যালেনের এখানে চিৎকারের আওয়াজ শুনে রেমান্ড ওপরে চলে আসে আর দেখতে পায় দৃশ্যর চোখের সামনে বিদ্যুতের ঝলকানিতে শক খেয়ে এদের বন্ধু ফেলিসিয়া অ্যালেন শেষ হয়ে যায়। ভয়াবহ দৃশ্য দেখে রেমান্ড পালাতে থাকে। হঠাৎই খেয়াল করে ঘরের একটা দরজা জানলা খোল করে, সেটা ভেদ করে সে ভেঙে বেরিয়ে যায়। চিন্তাধারা অনুযায়ী সেটাই করে, কাঁচের জানলা ভেঙে সে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরোনোর পর পাগলের মতো আচরণ করতে থাকে ফ্রি হয়ে যাওয়ার জন্য। এক প্রকার না দেখে পাটির মাঝখানে থাকা সেই ভয়াবহ স্ট্যাচুর সামনে চলে যায়। মাটি অত্যাধিক নরম থাকায় বালি মিশ্রিত হয়ে থাকায় চোরা বালিতে রূপান্তর হয়। ভয়াবহ ঝড় বৃষ্টির জন্য বালির মধ্যে আস্তে আস্তে সে ধসে যেতে থাকে ভেতরে। ভাবে বাঁচার চেষ্টা করে কিন্তু আস্তে আস্তে সে নিমজ্জিত মারা যায়। প্রাকৃতিকভাবে যে এই ঘরের জানলা ভেঙে সে বেরিয়েছিল সেটা আবার ফিক্স হয়ে যায় আর ঘরের জানলাও বন্ধ হয়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সকাল হয়ে গেছে, ঘরের মধ্যে শুধুমাত্র বেঁচে আছে দুজন, যে তার হাতের মধ্যে পবিত্র ক্রুশ নিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে। এখানে দেখায় ক্যারোলিনের মধ্যে এমিলিও ভার্গাসের আত্মা প্রবেশ করে। ক্যারোলিনকে পজেস করে নিয়ে সে এখানে সিজে আর্নল্ডকে বলতে থাকে যে ইনোসেন্ট কেয়ারটেকার সেম মারা গিয়েছিল, এখানে এই মেরেছিল এদের এখানে আটকানোর জন্য, কিন্তু তারা এখানে তার কথা শোনেনি। আর্নল্ডের গায়ের ওপর সে ফেলেছিল কষ্ট করে শতাব্দী আগে। এমিলিও ভার্গাস পবিত্র ক্রস দিয়ে তাকে বাড়ির নিচে বন্দি করে রেখেছিল। এখানে মূর্খের মতো অতি কৌতূহলে সেটাকে খুলে দিয়েছে। তাদের উচিত হবে সেই জায়গাটাকে আবার সিল করে দিয়ে পবিত্র ক্রস দিয়ে এই বাড়ি থেকে চলে যাওয়ার, এইখানে আর কোনোদিন ডিস্টার্ব না করতে। এই একই কারণের জন্য এই বাড়িটাকে ধ্বংস করা যাবে না, তাহলে সেই রাক্ষসটা বেরিয়ে যাবে। ওখানে আত্মা হয়ে চিরকাল এই জন্যই বন্দী হয়ে আছে। এখানে কেউ হলে সে তাদের সাবধান করতে পারে। ঘুষে আসার পর জিজ্ঞেস করে যে কি হয়েছে, যে তাকে তখন তার সমস্ত ঘটনা জানালেন। জিজ্ঞেস করে এমিলিও ভার্গাস তাদের সাহায্য করছে আর ঈশ্বর আর ইভিল আছে, এবার কি সিজে বিশ্বাস করেছে? বলতে থাকে বিশ্বাস করার মতো আর সে এখানে কিছুই দেখতে পাচ্ছে না। এর উপর একটা দায়িত্ব আছে, সেটা তাদের সম্পন্ন করতেই হবে। আর পবিত্র ক্রস নিয়ে বেসমেন্টের নিচের দিকে যেতে থাকে। বেসমেন্টের কাছে এলেই আবার জোরে সেই রাক্ষস হাওয়া দিতে শুরু করে, দরজা আটকে দেয়। কিন্তু সিজে এখানে নিজের হাতে পবিত্র ক্রস টিকার মধ্যে 3 বার চপেটাঘাত করে আর সাথে সাথে বেসমেন্টের দরজা খুলে যায়। তারা দুজন এখানে বেসমেন্টে চলে গিয়ে সেই বসে থাকার জায়গা নরকের প্রবেশদ্বার বন্ধ করার চেষ্টা করতে থাকে। হাওয়া বালি উঠতে থাকলে তাদের অসুবিধা হয় কাজ করতে। থাকে এখানে প্রথমে ক্যারোলিন সেই গর্তের মধ্যে পড়ে যায়, তার পেছনকে বাঁচাতে সিজে আর্নল্ডও লাভ দেয়। এটা একদম ধোঁয়াটে এবং বড় গোলক ধাঁধার মতো দেখাতে থাকে। সেখানে পবিত্র ক্রস খুঁজে পেতে থাকে না, যে সে হারিয়ে ফেলেছে। বলতে থাকে যে এটা তাদের খুঁজে বের করতে হবে, এখান থেকে বেরোনোর পথ একমাত্র এটা। সিজে এই জায়গাটার বড় বিশেষত্ব দেখতে থাকে এবং একটি বিশাল সাদা ধোঁয়াটে ঘরে গিয়ে পৌঁছে দেখে রাজার মতো একটা বয়স্ক ব্যক্তি বড় সিংহাসনের উপর বসে আছে এবং তার দিকে তাকিয়ে সেই বিকটভাবে হেসে যাচ্ছে, খারাপভাবে সেই আওয়াজ বের করে যাচ্ছে। এতদিন তারা সকলে শুনে এসেছে। এখানে বুঝতে পারে যে একে আটকানোর জন্য এমিলিও ভার্গাস এত কিছু করেছে। সেই রাক্ষস জন্তু যাকে সে ভুল করে ছেড়ে দিয়েছিল, যে এখানে তার সামনে বসে থাকা ব্যক্তির নাম পরিচয় জানতে চাইলে সেই ব্যক্তি এখানে বলতে থাকে এখন মারাত্মক মনোরঞ্জনের উৎসের সম্মুখীন হয়েছে। এখানে তাদের এতজনকে এত কিছুর মধ্যে দিয়ে পাঠিয়েছে, পর্যন্ত সে তার নাম পরিচয় বুঝতে পারেনি। যে বলতে থাকে তাহলে সে সেই রাক্ষস যে তাদের এত সাফার করিয়েছে। এখানে বলতে থাকে সেই রাক্ষসটা না, সে করেনি, এখানে সিজে নিজে করেছে। এখানে আগে থেকে তাকে অ্যালার্ট করেছিল কিন্তু কারো সাবধান বাণী সে শোনেনি। এখানে তাকে উন্মুক্ত করেছে, এখানে তো তার কোনো দোষ নেই। অবশ্যই মতে এখানে সবকিছুই ঠিক ছিল, কিন্তু এখানে করেই সিজে আর্নল্ডের জন্য এখানে সার্বভৌম শক্তির দিকটা বিচার করেছে। এটা তো এখানে তার কাছে পরিচিত। যে আর্নল্ড এখানে জানতে চায় রাক্ষসের থেকে এখানে তার থেকে সে কি চাইছে। তোর এখানে রাক্ষস বলতে থাকে এখানে সিজে আর্নল্ডের মধ্যে একটা অদ্ভুত ইচ্ছা শক্তি আছে, মাঝে মধ্যে ভুল পথ নির্দেশ করে কখনো কখনো। সেই উইল পাওয়ারটা খুবই স্ট্রং। এই জিনিসটা বাকি সকল বন্ধুদের মধ্যে তাকে আলাদা করে সবার থেকে। এখানে এই দিয়ে সে নিজের অ্যাকাউন্ট ফিল করতে চাইছে। এখানে সহজভাবে সোজাভাবে জিজ্ঞেস করেই নেয় যে পবিত্র হোলি ক্রস কোথায় আছে। তোরে সিজে আর্নল্ড জানায় জিনিসগুলো ভগবানের, এখানে কি করে আসতে পারে। রাক্ষস বলতে থাকে
থাকে তার পেশেন্স এখানে খুবই কম, এখানে তার সাথে খেলা না করতে আসে। রাক্ষসটা এখানে আবার বলতে থাকে সিজে আর্নল্ডকে করে হোক পবিত্র ক্রসটা তার সামনে আনুক, সেই জিনিসটা নষ্ট হওয়া দরকারটা যে সিজে আর্নল্ডের সামনে হবে সেটা তাকে দেখতেও হবে। আর্নল্ড রাক্ষসের কথা তুচ্ছ করে সেখান থেকে চলে যেতে থাকে। বিশ্রী আওয়াজ সে আবার শুরু করে দেয় সিজে আর্নল্ডের মাথার মধ্যে। আর্নল্ডের এখানে খুব খারাপভাবে কষ্ট হতে থাকে। রাক্ষসটা আবার বলতে থাকে যে খারাপ জিনিস সে হয়তো জন্ম, সিজে আর্নল্ডের মতো মানুষগুলো এই জিনিসগুলোকে শুয়োরকে দুধ খাওয়ানোর মতো করে পালন করে, পথ আরো অগ্রসর করার জন্য সাহায্য করে। আর্নল্ড তার মাথার মধ্যে এখন যে কষ্টটা ভোগ করছে, স্রোত এখানে সেই রাক্ষস ঠিকই, রাক্ষস জানে এতে তার কোনো সমস্যাই হচ্ছে না। এটাও ঠিক যে অনন্তকাল ধরে এই জিনিসগুলো চলতে পারে না। আর্নল্ডকে ধরে রাখার জন্য রাক্ষসের এখানে কোনো কষ্টই হচ্ছে না, এখানে সে তার শক্তির বিন্দুমাত্র কিছু খরচ করছে তেমন। সেখানে আবার বলতে থাকে এখানে ভীষণভাবে চায় এখানে সিজে আর্নল্ডের উইল পাওয়ার ভেঙে পরের পর থেকে তাকে একদম সরিয়ে দেবে। এখানে চাইবে যে রাক্ষসকে যেন ভবিষ্যতে সে পরিভাষিত করে। এদিকে আবার দেখানো হতে থাকে সিজে কষ্ট পেয়ে মাটিতে বসে পড়ে। নিজের শক্তির মাধ্যমে সিজেকে নিজের পায়ের কাছে বসে বলতে থাকে যতই সে এখন উপরওয়ালার নাম নিতে থাকে উপরওয়ালার এখানে কোনো শ্রদ্ধা নেই। সে এখানে আসল বিশ্রী মুখ দেখা যায়। বলতে থাকে সে যদি চায় কিছুক্ষণ মনোরঞ্জন এভাবে করতেই পারে, শেষ পর্যন্ত খুব ভালো মতো জানে যে তার পথেই তাকে আসতে হবে। তখনই হঠাৎ করে সেখানে হাতে পবিত্র ক্রস নিয়ে ক্যারোলিন চলে আসে আর রাক্ষসের বুকের মধ্যে সেটা বিদ্ধ করে দেয়। রাক্ষস ছটফট করে তার ভেতর থেকে সেই পবিত্র ক্রস ছাড়ায় নিজের সিংহাসনে বসে তার প্রাণ যেতে থাকে। এদিকে ঘরের মধ্যে আবার ভূমিকম্প শুরু হয়ে যায়। ছুটে সেখান থেকে বেরোতে থাকে ক্যারোলিন, আর্নল্ড এবং সিজে আর্নল্ড। তাদের পথের কাছে চলে এসে আর্নল্ড নিজের কাঁধের ওপর ভর দিয়ে ক্যারোলিনকে সেই গর্তে থেকে বার করতে সক্ষম হয়। তারপর ক্যারোলিন উঠে গিয়ে কেবিল তার বেঁধে দিয়ে নিচে ফেললে সেটা ধরে উঠে আসে ওপরে সিজে আর্নল্ড। দুজন স্বামী স্ত্রী মিলে সেই জায়গাটাকে বন্ধ করে দেয়, তার উপর পবিত্র ক্রসও লাগিয়ে দেয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনে এখানে দৌড়ে দৌড়ে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। মাথা ঘুরিয়ে দুজনেই দেখতে পায় ঘরের ভেতর ভার্গাস হাত দেখিয়ে তাদের সি অফ করছে আর সেখান থেকে চলে যেতে বলছে। দুজনই ভয় পেয়ে থাকার এত কিছু ঘটে যাওয়ার পর স্তব্ধ হয়ে গেছে, কিন্তু তাদের সামনে সেই গাড়ি নিয়ে চালিয়ে সেই স্থান থেকে চট করে চলে যায়। এইভাবে এই থ্রিলিং হরর মুভিটি এখানে শেষ হয়ে যায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।